তোর সাথে ধমকে কথা বলার অভ্যাসটাই যখন বদভ্যাসে পরিণত হয়েছে, সেটাকে ভালোবাসে বলেছে আমি। চিরদিন ওভাবেই ধমকাতে তোকে আমার কাছে আটকাতে চেয়েছে। চাইলে ওরকম করে বলতে পারি না। বলতে গেলে মনে হয় তোর সাথে কথা বলছি না। ভাবলাম প্রতিদিন তোকে বাইকে করে নামিয়ে দিয়ে আসবো ভার্সিটিতে। আগে তো প্যান্ট প্যান্ট বহুত করতিস। তোর বাপ ধরতো আমি ঘুরে নিয়ে আসার জন্য। তোর বাপ কিন্তু সেই শুরু থেকে আমার প্রেমে পড়েছে, তুই না পড়লাম। হেলা লাগ বলে জামাই আমি, সে বহুকাল আগে থেকে। তখন বের হতে চাইলে ধমকি ঘরে পাঠিয়েছে। এখন না হয় ভার্সিটি যাওয়ার বদলতে বাইকের পেছনে ঘুরতে পারতি। সবই তোর চাহিদা। দেখ কি করবি, তুই থেকে গেলে এসবের সাথে আরো বহুত কিছু পাবে। আর চলে গেলে কি আর, এরা জায়গার কি বা করবে। যাস না মেঘ, কেমন? চল কিছুদিন একসাথে রাস্তায় হাঁটে। মেঘালয় কি শুনল কথাগুলো? পাগল ইরাজের পাগলাটে প্রলাপ শুনল না বোধহয় মেয়েটা। না পাওয়া যন্ত্রণা তো সময়ে অবর্তমানের সাথে সাথে উপশম হয়ে যায়। তখন হারিয়ে যাওয়া বস্তুটাকে নিজের অনুভূতির বন্ধন থেকে মুক্ত করে দেয় মানুষ একটা সময়। সময় ধৈর্য দেয়, যা আমার ছিলই না। তা নিয়ে আর কতদিন না হাজারি আকাঙ্ক্ষা সব পুরো হওয়ার নয়। অথচ আকাঙ্ক্ষা থেকে যে জিনিস নিজের প্রাপ্তিতে এসে কিছুদিন বিচরণ করে, পেয়ে যাওয়ার খুশিতে ডুবিয়ে তারপর শূন্যে মিলিয়ে যায়, সেখানে মন মস্তিষ্কের চাপটা যে অসহ্য লাগে বড়ই। যে চাপটা ইরাজকে ক্ষণে ক্ষণে বিষাক্ত তীরের আঘাতে ন্যায় খোঁচা দেয়, রক্তাক্ত করে তুলেছে ভেতরটাকে। প্রায় 1.5 ঘন্টা পর শারমিনারা সহ তার সহকারী ডাক্তারটি বেরিয়ে এলো অধিরুম থেকে। ইরাজ কেবল নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো একবার শারমিনারার দিকে। কোনো রকম নড়চড় দেখা গেল না তার মাঝে। দৌড়ে গেলেন হেলাল সাহেব, পেছন ইমতিহাজ সাহেব ও আন্তারা খানম। অথচ শারমিনারার দৃষ্টি আটকে আছে নিষ্প্রভ নিস্তেজ ইরাজের দিকে। তিনি উঠে পোশাকটা খুলে কোনোতে রেখে হেলাল সাহেবের দিকে তাকালেন। তার মুখটা করুণ, বড় অসহায় লাগলো। আজ এক মেয়ের বাবার দিকে তাকিয়ে শারমিনারার তিনি মুখে কিছু না বলে বরং সকলকে উপেক্ষা করে এসে বসলেন ইরাজের পাশটায়। গ্লাভসটা এখনো হাতে রয়েছে তার। তখনই একটি নার্স বেরিয়ে এলো ছোটখাটো এক ট্রলি ঠেলে। ইরাজ তাকায় না সেই দিকে। শারমিনারা ইরাজের পাশে মাথাটা ইরাজের মতোই ঝুঁকিয়ে বসে রইলেন। আস্তে করে নিরুত্তেজ গলায় বললেন, রাজ, মিকার মিসক্যারেজ হয়েছে। ইরাজ মোটেই অবাক হলো না, কোনো কথাও বলল না। যেন তার খুব ভালো করে জানা কোন বিষয় তাকে আবারও জানানো হলো। বুক ফুলিয়ে শ্বাস নেয় ইরাজ। মনে হলো হঠাৎই রোধ হয়ে যাওয়া শ্বাসটুকু ইরাজ ভারী বুক থেকে আস্তে করে মুক্ত করে দিল। ট্রলিতে অপরিপক্ক ছোট এক নিথর দেহ পড়ে আছে। শরীরে এখনো সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো সেজে ওঠেনি, তবে মানুষের আকৃতি এসেছে। দেখে মনে হচ্ছে সদ্য জন্মানো শিশু। মাখনের ন্যায় ক্রিম সদৃশ এক আস্তরণে ঢেকে আছে শরীরের ত্বক। চোখের পাতা ও ভ্রু গজিয়েছে হালকা করে। আন্তারা খানম হাউমাও করে চিৎকার করে কেঁদে উঠলেন। হেলাল সাহেব পুরুষ মানুষ তো, তার চোখে পানি থাকতে আছে, তবে চিৎকার ঘুরুন্দুকের আর্তনাদগুলোকে বোধহয় প্রশ্বাসটুকু করতে নেই তার। ইমতিয়াজ সাহেব সরে আসলেন সেখান থেকে, ঘুরে দাঁড়িয়ে চোখটা মুছে নিলেন। আন্তরা খানম বেসামাল হয়ে উঠেছেন ইতিমধ্যে। মেঘালয়ের যে কাদার মতো নিজের মা নেই, তাই বোধহয় সেই আহাজারিটুকু মিলিয়ে আন্তরা আজ ওই মা হারা অনাথ মেয়েটার জন্য নিজে কেটে ভাসাচ্ছেন। ইমতিহাজ সাহেব গিয়ে ধরলেন আন্তারাকে। তাকে সরানো যায় না, ধরতে যায় বাচ্চাটাকে। তখন ইমতিহাজ সাহেব জোর করে দূরে দূরে নিয়ে এলেন আন্তারাকে। তিনি বুঝলেন আন্তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এই মুহূর্তে। একটা নয়, সে যে এইভাবে 4টা সন্তানের নিথর দেহ দেখেছে। আজ তার জন্য ছেলের সন্তানের সেই একই অবস্থা দেখা মস্তিষ্কে চাপ সৃষ্টি করলো খুব খারাপভাবে। মেঘালয়ের কথা ভেবে আন্তরা আরও পাগল হয়ে ওঠেন। দৌড়ে যেতে চান ওটি রুমের দিকে। তিনিও এভাবেই পড়ে থেকেছেন হাসপাতালের পেটে। তার সন্তানকে চিরদিনের মতো নিয়ে যাওয়া হয়েছে তার বুক থেকে। আজ মেঘালয়ও কি দেখবে না সন্তানের মুখ? ইমতিহাজ সাহেব আন্তারাকে দেখে নিচু বদ্র ভেঙে পড়লেন। আন্তারাকে নিয়ে ইরাজের পাশে বসে পড়লেন। শারমিনারা উঠে যায় ফ্রেশ হতে। হেলাল সাহেব বসে পড়ে ওভাবে মেঝেতে। লোক সমাগম বেড়েছে চারিদিকে। সকলে তাকিয়ে দেখছে একটা মেয়ে, দরদি কয়েকজন মানবী বিধ্বস্ত দৃশ্য। হেলাল সাহেবের চোখের সম্মুখে ভেসে উঠল প্রায় 16 বছর আগে সে অভিশপ্ত দিনের কথা। এভাবেই তার ছোট ছেলেকে এনে তার সম্মুখে রাখা হয়েছিল। কিছুক্ষণ ভাবে তার স্ত্রীকেও। সেদিন মেঘালয় কাঁদেন, কেবল আন্তারার হাতটা ধরে পিছে পিছে ঘুরেছিল চারিদিকে। বুকটা পুড়েছে হেলাল সাহেবের। সর্বহারার মতো পড়ে রইলেন তিনি ধুলো মাখা মেঝেতে। কারো অবস্থাই স্বাভাবিক নয়। শারমিনারা যেন আজ আর ডিউটিতে নয়, ব্যক্তিগত কোনো শোকে জড়িয়ে রয়েছেন। কোনো মতো
ফ্রেশ হয়ে এসে ইরাজকে ধরে ওঠালেন, আস্তে আস্তে করে নিয়ে গেলেন ট্রলির কাছে। ইরাজের শরীরটা বেজায় ভারী লাগলো শারমিনারার। ইরাজ শারীরিকভাবে নিজের ভার ছেড়ে দিয়ে প্রাণহীনের মতো হাঁটছে। নাকের পাতা ফুলিয়ে চোয়াল মারিতে চেপে শক্ত করে চোখের পাতা বুঝে নেয় ইরাজ। টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল দাড়ি বোফের গাল বেয়ে। ছেলে সন্তান হয়েছে মেঘালয়ের। মেঘালয়ের ইচ্ছে পূরণ হয়েছে। ইরাজ হাসার চেষ্টা করে, এই তো মেঘালয়ের ইচ্ছে পূরণ হয়েছে। ইরাজ হেরে গেছে, মেয়ে হয়নি। ইরাজ বরাবর ওই পুচকি মেয়ের কাছে হারবে, জিতবেই ওই মেয়ে। পাগলাটি হাসিতে ইরাজকে উন্মাদের মতো লাগে। শারমিনারা ইরাজের বাহু চেপে ধরে তাকিয়ে রয় ইরাজের বুক চিরে বেরিয়ে আসা পাগলা হাসির দিকে। আবারও সামনে সন্তানের প্রাণহীন শ্বাসহীন নিশ্চল দেহ। হায়, ইরাজের ভেতরে জান নেই। হঠাৎ এমন মনে হলো শারমিনারার। ইরাজের শরীর আরও ভারী হয়ে ওঠে। এই ছেলে কি পাথরের তৈরি? ভেতরে যে ভেঙে গুড়িয়ে যাচ্ছে, সবটা মারি আটকে ভেতরে চেপে নিস্তব্ধ দাঁড়িয়ে আছে। ইরাজের ভেতরে এই অগ্নিকাণ্ড হয়তো শারমিনারাও টের পেতেন না, যদি না ইরাজকে ধরে দাঁড়াতেন। এই ছেলের উদ্দীপনাগুলো বড়ই চাপা, একটু বেশিই চাপা। ছোট ছোট বিষয় কেমন উত্তেজিত হয়ে ওঠে, অথচ যখন কলিজা ছিন্ন ভিন্ন করে ব্যথা তাকে ক্ষয় করছে, তখন কেমন অলৌকিক ক্ষমতার জোরে যেন লুকিয়ে রেখেছে নিজের যন্ত্রণাকুলে। ইরাজ যে ভারসাম্যহীন হয়ে পড়েছে, অথচ তার মুখে হাসি, সে একদম বরফ শীতল শান্ত। এখন অবধি একটা কথাও বলেনি ইরাজ। শারমিনারা দ্রুত ইরাজকে সরিয়ে এনে বসালেন বেঞ্চিতে। ইরাজের মেন্টাল কন্ডিশন যে হেভি প্রেশার এফেক্টেড হয়ে গেছে তা বুঝে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন শারমিনারা। ইরাজ বেঞ্চিতে বসে আবারও মাথাটা এড়িয়ে দেয় দেয়ালের সঙ্গে। ইরাজকে জোর করে সারাদিনে কিছু খাওয়ানো যায়নি। মেঘালয়কে বেডে শিফট করা হলেও পুরোপুরি হুঁশে নেই মেঘালয়া। বলা যায় অপচেতনায় ডুবতো প্রায় পড়ে আছে মেয়েটা। বিকেল থেকে সন্ধ্যা অবধি একাধারে বসেছিল ইরাজ মেঘালয়ের পাশেই, মেঘালয়ের হাতটা ধরে। ব্লাড প্রেশার এখনও পুরোপুরি কন্ট্রোলে নেই, 120 থেকে 150 চলছে, তবে ঝুঁকিমুক্ত বলা চলে। আন্তারা খানও মেঘালয়কে ধরে অনেকক্ষণ কেটেছেন। ইরাজ বেরিয়ে এলে হেলাল সাহেব আবারও গিয়ে বসলেন নিঃশব্দে মেয়ের শিয়রে। ইরাজ রোবটের মতো কৃত্রিম পায়ে হেঁটে হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এলো। শরীরে জড়ানো সেই গতকাল রাতের একটা জীর্ণ শার্ট, সারাদিনের অভুক্ত অবস্থায় মুখটা বড্ড শুকনো লাগছে, তাই যে কেউ দেখলে অবাক হবে। এই কি সেই ইরাজ? সব সময় গুছিয়ে চলা ইরাজকে আজ বড় অগোছালো লাগছে। বারবার ইরাজকে অর্ধবিকশিত কচি মুখটা চোখে স্মৃতি দংশন করছে। কেমন এক দুর্বিষহ যন্ত্রণা একাধারে খুঁচিয়ে যাচ্ছে ইরাজকে। আবার মেঘালয়ের ওই রক্তশূন্য অচেতন মুখ। ইরাজ রাস্তার পাশের এক দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনল। দেশলাই চেয়ে নিল দোকানদারের কাছ থেকে। সিগারেটে টান দিতে গিয়ে মনে পড়ে মেঘালয় আর বাচ্চার কোনো ক্ষতি হবে বলে ইরাজ ধূমপান ছেড়ে দিয়েছিল। চোখটা শক্ত করে বন্ধ করে নিয়ে লম্বা এক শ্বাস টেনে নেয়, যার সাথে সাথে শ্বাসে মিশে ফুসফুসে প্রবেশ করলো এক পাজা নিকোটিনের ধূম্র। আকাশের দিকে চাইল মুখ তুলে। আকাশে চাঁদ নেই, হতে পারে আমানিশা লেগেছে অথবা মেঘ জমেছে ঘটা করে। আকাশটাকে আজ ইরাজের নিজেরই প্রতিচ্ছবি মনে হলো। আশ্চর্যজনকভাবে স্বাভাবিক ক্ষুধাটুকু এখনও হানা দেয়নি ইরাজকে। মস্তিষ্কে ব্যথার ক্ষরণ শুরু হলে বোধহয় গোটা শরীরের উদ্দীপনাও নিয়ন্ত্রণ হয়ে পড়ে। পরপর বেশ কয়েকটা সিগারেট অন্ধকারাচ্ছন্ন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একসাথে টানলো ইরাজ। প্যাকেট অর্ধেক, বুকটা জ্বলছে এবার। পানির পিপাসা অনুভব করলো, তবে পানি পান করার কোনোরূপ চেষ্টা না করে আবারও ছুটল হাসপাতালের ভেতর। মেঘালয়ের ওই বিবর্ণ মুখটা খুব জ্বালাচ্ছে ইরাজকে। দূরে থাকতে চাইছে ইরাজ, যাতে ওই মুখে চেয়ে যন্ত্রণা দ্বিগুণ অনুভূত না হয়, অথচ দূরে থাকার ফলে যেন তা দ্বিগুণ বরং কয়েক গুণ বেশি অনুভূত হচ্ছে। দরজাটা হালকা আলগা করে দেখল মেঘালয়কে। পাশে হিলাল সাহেব পরিশ্রান্ত মুখে বসে আছেন, মেঘালয়ের দিকে পলক হিনছে। ইরাজ ছুটে এলো। বাবা মেয়ের ভাবাবেগ দখলদারি করার ইচ্ছে হলো না। ইরাজ তো একালে মায়ায় পড়েছে মেঘালয়ের, অথচ এই লোকটা নিশ্চয়ই মেঘালয়ের জন্মের আগেই আটকে গিয়েছিল ওই মেয়েতে, যেমনটা ইরাজ আটকে ছিল নিজের সন্তানের মায়ায়। সে মায়া বড়ও জটিল, সে এক জাল বটে, যা ইরাজকে ক্রাশ করেছিল ছোট্ট শরীরের অধিকারী পুচকে শিশুটাকে চোখে না দেখে। ইরাজ দ্রুত এসে বসল বেঞ্চের ওপর। কথাগুলো ভেবেই বুকটা মুচড়ে উঠেছে, শরীরটাও দুর্বল লাগছে। বেঞ্চে বসতেই পাশে বসে থাকা আন্তরা ছেলের মাথাটা নিজের কাঁধের সাথে আঁকলে নিলেন, অপর হাতে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এত ভেঙে পড়িস না আব্বা, মেঘা ঠিক আছে, আল্লাহ দিলে আমার আবার নাতি হবে। ইরাজের প্রতিক্রিয়াহীন মুখটা টেনে নিজের দিকে ঘোরালেন, বললেন,
তোর ছেলের জন্য নিজেকে যত ভাবে পারা যায় কষ্ট দিচ্ছিস, সারা দিন না খেয়ে আছিস। কেন, তুই আমার ছেলে না? তুই একদিন বাপ হয়েছিস, আমি 28 বছর মা হয়েছি। এবার বল, কার বেশি পুড়ছে সন্তানের জন্য? ইরাজ শেষবার কথা বলেছিল সকালে, এরপর থেকে বোকা হয়ে গেছে, সাথে যেন ধসাও। মায়ের এমন অভিযোগে কথা শুনে একটা শ্বাস টেনে ঢোক গিলল। আস্তে করে বেঞ্চের ওপর পা তুলে আন্তরা কোলে মাথা রেখে পা দুটো জড়িয়ে শুয়ে পড়ল। ইরাজের যে তুলনামূলক বেঞ্চটা ভিজায় ছোট, তবু বাচ্চা ছেলের মতো পা দুটো কুতিয়ে নিষ্প্রাণীর ন্যায় পড়ে রইল ইরাজ মায়ের কোলে। রাত 1:30টাও পেরিয়ে গেছে, ঘড়ির কাঁটা। হাসপাতালটা সারাদিনের তুলনায় বেশ শান্ত। ইরাজ কেবিনের চাপানো দরজাটা খুলে নিঃশব্দে গিয়ে দাঁড়ালো মেঘালয়ের বেডের পাশে। মেঘালয় ঘুমিয়ে আছে। ইরাজ চেয়ে রইল কিছুক্ষণ একদৃষ্টে মেঘালয়ের মুখের দিকে। এই মেয়েটার খাতিরে ইরাজ নিজের পিতৃত্বকে হাজার জনম ত্যাগ করতে পারবে। হঠাৎই এমন মনে হলো ইরাজের। এই মেয়েটার এই অসুস্থ মুখটার আড়ালে গেলেই কেবল সন্তানের কচি মুখটা পীড়া দিচ্ছে ইরাজকে। এই মেয়ে নজরে বন্দি হতেই কেবল মস্তিষ্ক প্রতিবাদ করে উঠছে। সব পেছনে ফেলে এই মেয়েটাকে সাথে নিয়ে কিছুদিন বাঁচার আছে ইরাজের। আস্তে করে ঝুঁকে দাঁড়িয়ে কারো এক চুমু দিল ইরাজ মেঘালয়ের কপালে। অতঃপর মেঘালয়ের ঠোঁটের কিনারায় এক হাতে মেঘালয়ের কাতর মুখখানিও অপর হাতে মাথায় হাত বুলিয়ে দেয়। চেয়ারে বসলো। মেঘালয়ের বাঁ হাতে স্যালাইন চলছে, ক্যানোলা ঢুকানো, শিরটা খানিক ফুলে আছে। ইরাজ আলগোছে মেঘালয়ের হাতটা জড়িয়ে নেয় নিজের হাতের মাঝে। ফুলে থাকা শিরাটাও ওপর বৃদ্ধাঙ্গুলে দিয়ে কয়েকবার স্পর্শ করলো। ভিজা এক ঢোক গিলে তাকালো মেঘালয়ের দিকে। দ্রুত উঠে দাঁড়ালো, হাতটা ছেড়ে কেবিন থেকে বেরিয়ে যেতে অগ্রসর হয়। আকস্মিক ইরাজের হাতটা চেপে ধরা হয় পেছন থেকে। ইরাজ ঘুরে তাকালো পেছনে। মেঘালয়ের চোখ বন্ধ, অথচ চোখের কিনারা দিয়ে তরল গড়িয়ে পড়ছে অঝরে। ঠোঁট নিচে থুতনির ওপরে কম্পন উঠেছে। ক্যানোলা লাগানো হাতটা দিয়ে ইরাজের হাতখানা মেঘালয় আরো শক্ত করে চেপে ধরল। ইরাজ চোখটা মুছে নিয়ে ধপ করে আবারও বসে পড়ে চেয়ারটায়। মেঘালয় হাসছে, চোখের টলমল পানিকে উপেক্ষা করে পাগলি মেয়েটা হাসছে। মেঘালয়ের মুখের ওই কাতর হাসি ইরাজের কলিজা ছিন্ন ভিন্ন করে দিতে চাইল। বোকা মেয়ে বুঝছে না তা, আজও বুঝছে না। এই মেয়ে ইরাজকে কোনো দিনই বুঝবে না। ক্ষণে ক্ষণে শুধু কলিজা ঝলসাবে ছেলেটার। ইরাজের লাল চোখ দুটো, এলোমেলো চুল, মেঘালয়ের দৃষ্টি ইরাজের ওপর স্থির। আজ বোধহয় প্রথমবার এমন খামোশ দৃষ্টিতে দুজনার চোখ চেয়েছে। মেঘালয়ের কাত হয়ে থাকা মাথাটা বালিশে ল্যাপটানো, চোখের কোণ বেয়ে এক ফোঁটা তরল ঘুরিয়ে পড়ল সাদা বালিশের উপর। মেঘালয়ের ঠোঁটটা আরো খানিকটা প্রসার করে চেয়ে দেখে ইরাজের ধ্বংসপ্রাপ্ত চেহারাটা। সর্বশ্রান্ত ইরাজের চোখটা চেয়ে আছে মেঘালয়ের ঠোঁটের হাসির দিকে। মেঘালয় ইরাজের চোখ থেকে দৃষ্টি সরিয়ে ক্ষীণ স্বরে বলে, আপনি ঠিকই বলতেন ইরাজ, মেঘ অপদার্থ, যখনতম অপদার্থ, যে নিজের উপর রাখা কাছের মানুষগুলোর আশাগুলোকে কেবল আশা ভেঙে যাওয়ার যন্ত্রণায় বদলে দিতে পারে। দেখুন না, আব্বু আশা রেখেছিল মেঘা অনেক বড় হবে, মেঘা সব সময় তার বাবার আদরের মেয়ে হয়েই থাকবে। দেখেছেন কি করেছি আমি? ইরাজ আমায় পর্বতের মতো অটল ভালোবাসায় আগলে রেখে আশা রেখেছিল আমি বুঝবো তাকে কোনো একদিন। দেখেছেন আমি কি করেছি? এবার আপনারা সকলে আশা রেখেছেন একটা পুচকে আসবে, আমি আনবো তাকে। দেখেছেন কি? প্রথমবার মেঘালয় নাম ধরে ডেকেছে ইরাজকে। কেন? সবকিছু নির্বিশেষে ইরাজ এক অদ্ভুত কম্পন পেল নিজের বুকে। চেপে চোখ দুটো বন্ধ করে নেয়। চোখের মনিতে ভাসমান ছলছলে জলটুকু চোখের পাতার চাপে বেরিয়ে আসে। পাপড়ি ভেজায় বোধহয় এবার। মেঘালয়ের হাতখানা সেও এবার শক্ত করে চেপে ধরে। নাকটা কেঁপে উঠল ইরাজের। মুখের চোয়াল শক্ত করে, গালটা হাঁ করে চোখ খুলে তাকায়। মেঘালয়ের কথা শেষ হয় না। মেঘালয় আর একটু হেসে দেয়। চোখের ভরে থাকা একতলা জল তার গড়িয়ে যায় কপালের পাশ বেয়ে। ইরাজ ডান হাতের তর্জনী আঙুলটা চেপে ধরে বুকের মাঝখানে শক্ত কাঠামোর ওপর শক্ত করে চেপে ধরে একটু নাড়ালো আঙুলটা। নাকের পাতা ফুলে ওঠে তার বারবার। মেঘালয় এক দৃষ্টি ইরাজের দিকে চেয়ে আবারও বলতে শুরু করে, জানেন ইরাজ, কয়দিন হলো জটিল এক অনুভূতি জ্বালাতন করতো আমায়, ঘুম হতো না একদম। এই অনুভূতির সঙ্গে একদম পরিচিত নই আমি। কেমন অদ্ভুত এক অনুভূতি, যাতে মিশে আছে হারানোর ভয়, তার পাশে এক জীবন থেকে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা, আর তার সঙ্গে মিশে যাওয়ার এলোমেলো এইটুকু বলে আবারও হাসে মেঘালয়। আবারও বলে, অথচ
আগে কখনো এমন অনুভূতি জাগেনি। এর অনুভূতিটা কার প্রতি এসেছে জানেন? ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে মেঘালয়া, সজল চোখে চেয়ে বলে, যে পুরুষটাকে তার রুক্ষ এলোমেলো আচরণের জন্য অপছন্দের তালিকায় শীর্ষে রেখেছিলাম, অথচ কবে কবে যেন তার ঘাড় তেরামির মায়া আটকেছি, কবে থেকে যেন তাকে পুষতে শুরু করেছি নিচের গভীরে। মেঘালয়ের চোখটা ভরে উঠেছে। কথাগুলো মেঘালয়া থেমে থেমে দুর্বল স্বরে ক্ষীণ আওয়াজে বলছে। ইরাজ কেবল মলিন হাসল। তাবির আমায় বলেছিল আমি আব্বুর চালিত পুতুল, বোকা মেয়ে। সেকালে এত মূর্খ ছিলাম, ঘৃণা আমারও জাগে আপনার মতোই মেঘের উপর। এখন দেখুন, কয়দিন আগে হুট করে বুঝতে পেরেছি তাবির আব্বুর নাম করে আমার অপছন্দের পুরুষের কথা বলেছে বারবার। সহজ অঙ্ক। আব্বু তো আমায় কোনোদিন শাসন করেনি, আব্বু আমায় বেঁধে রেখেছিল না কখনো। আব্বু ধমকায়নি, আব্বু আটকায়নি আমায়। আব্বু তো আমার সঙ্গে প্রথম চোটপাট করেছিল তার মুখ ডুবিয়ে ফেলার পর। আব্বুর কাছে আমি ছিলাম দেবী, যাকে আব্বু পূজা করেছে সকাল দুপুর। ঠোঁট বাঁকিয়ে হাসল মেঘালয়া। অথচ এই সরল অঙ্ক মেলাতে পারিনি সেই দিন। ইরাজের সব কথা মিলে যায় আজকাল আমার কাছে। মেঘ অঙ্কে জঘন্য কাঁচা। তাই তো ইঞ্জিনিয়ারিং ওর কোনো কালই পছন্দ না। এরা চরম অপছন্দের পুরুষ বরাবরই আমার, কারণ আমায় বেঁধে রেখেছিল ইরাজ। সবসময় শ্বাস আটকে নজরে রেখেছে ইরাজ। কোন দিন সাজতে দেয়নি, বাইরে বের হতে দেয়নি। একসাথে চললে এত বড় মেয়ে হয়ে গিয়েছিলাম, রাস্তাটা হাত ধরে পার করে দিত ইরাজ। তার কড়া নজরে অতিষ্ঠ ছিলাম চিরদিন। তার জন্য আর 5টা মেয়ের মতো অবাধে চলতে পারিনি। সব মিলিয়ে আমি তো তার পুতুল ছিলাম, আব্বুর না। অথচ এই হিসেবে এই তো কয়দিন আগে মিলিয়েছি ইরাজের মতে নেকা আমি। এই জন্য এসব ছোট্ট ব্যাপারগুলোকে ভুল বুঝে জীবনটা সেন্টিমেটিক করে তুলেছি। তার মত আবার ফেলার মতো হয় না। নিজের উপর তাচ্ছিল্য হাসে মেঘালয়া, চোখে জল, বুক ফুলিয়ে শ্বাস নেয় মেঘালয়া। ইরাজ অদ্ভুত ভঙ্গিমায় হেসে ফেলে নিঃশব্দে। তার বুকের ওঠা নামা আর ভারী নিঃশ্বাস মেঘালয়ার চোখেও অস্বাভাবিক লাগে। মেঘালয়া একটু নড়ে চড়ে ওঠে। বেশ কিছুক্ষণ একইভাবে শুয়ে থেকে একঘেয়েমি ধরে গিয়েছে। ইরাজ আতঙ্কিত হয়ে উঠল তৎক্ষণিক। চোখে মুখে উদ্বেগ ফুটে ওঠে। মেঘালয় শান্ত হয়ে শুয়ে চেয়ে রয়, কেমন করে যেন চিন্তিত ইরাজের দিকে। সেকেন্ড কয়েক পর ইরাজের চোখের দিকে তাকায়। চোখের মণিতে সূক্ষ্ম শিরাগুলোই রক্ত জমে চোখ দুটো লাল হয়ে গেছে। বারবার ঢোক গিলছে ইরাজ, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে, অথচ নীরবতায় জড়িয়ে সে যেন বুকের ব্যথাগুলোকে অনুভব করতে ব্যস্ত। মেঘালয় নিভু নিভু স্বরে বলতে শুরু করে, সেদিন গাড়ির ভিতর থেকে মুখ বাড়িয়ে রাস্তার দুধারে দোকানপাটের ব্যানার দেখে বুঝলাম আমরা চট্টগ্রামে পৌঁছেছি। বড্ড হাসপাস লাগছিল কেন জানি। আমি সন্তুষ্ট হতে পারছিলাম না, অথচ গেছি আমি নিজেই। হেসে ওঠে মেঘালয়া। একটা অচেনা ভয় কাজ করছিল। ভয়টা কি জানেন? ইরাজের ভয়। মনের কোণে না চাইতো অজান্তে একটা বদরাগী মুখ হেসে জ্বালাতন করছিল। এই হয়তো সামনে এসে দাঁড়াবে, চটাং করে থাপ্পড় মারবে। এরপর কি হবে আল্লাহই জানে। সে যে কেমন অস্থিরতা, ওই যে ছোট একটা ঢুকে যাওয়া ভয়, জায়েজ শাসন। আমি তাবিরকে বলেছিলাম বিয়ে কোথায় করবে। বলল এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আপাতত হোটেলে থাকবো, সকালে যা হয় হবে। কথাটা পছন্দ হয়নি আমার। হোটেলে গিয়ে রুমে ঢুকেও দরজাটা খোলা রেখেছিলাম। অস্থিরতা। দরজা বন্ধ করব ভাবতে গা শিউরে উঠেছিল। আবু বা ইরাজ কারো হাতে পড়লে আমার রুহু বের করে নেবে। অথচ মাথায় এটা আসতে চাইছিল না আমি না পালিয়ে এসেছি, প্রেমিককে সাথে এনেছি তাদের নাগালের বাহিরে। চারিদিকে চোরের মতো আঁকিতুকি করেছি। আল্লাহ জানে ক্যাকটাসটা কোথায়। দেখে ফেললে আমার কি হবে, এই ভেবে এত রাতে বাহিরে এসেছি। জানলে কি বৃষ্টি ঝাড়ি শুনতে হবে, যেন আমি যশোরে আছি। এক মুহূর্তের জন্য মাথায় এটা সেট হয়নি আমি দূরে আছি, আমার আশেপাশে ইরাজ নেই। মেঘালয় এ পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আসলে কারো ছায়াতলে বন্দি এক কচি পাখি। জোশের বসে যাই হোক করে তো ফেলেছি। অথচ কিছুক্ষণ পর হোটেলের ম্যানেজার আসলো সাথে কয়েকজন অপরিচিত লোক নিয়ে।
এসে তাবিরের গলায় ছুরি ধরে। তাদের ডিমান্ড আমাকে তাদের হাতে তুলে দিলে তাবিরের রেহাই। মেঘালয়ের কথা বলতে কষ্ট হচ্ছে, তবু থামলো না। এটুকু বলে মৃদু গা কাঁপিয়ে শব্দহীন হাসি হাসলো। আস্তে করে হাসিটুকু মিলিয়ে শান্ত হয়ে যায় মুখটা। চোখ ঘোলা দেখায় তার, বলে, তখন আব্বুর কথা মনে পড়েনি, কেন জানি না। তখন কেবল মনে মনে কল্পনা করে উঠেছিলাম, আমার ক্যাকটাস এসে এখানে দাঁড়ালে এই দুনিয়ার সবটুকু বিপদ আমার পাশ কেটে বেরিয়ে যাবে। আমি আজও জানি না সেদিন কেন ওই অপছন্দের তিক্ত পুরুষটা সেখানে বাস্তবে পৌঁছানোর আগেও কল্পনায় আমি তাকে বহুবার সেখানে আমায় আগলে বিপদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সেজন্য পুরো সময় একদম শান্ত নিস্তব্ধ দাঁড়িয়েছিলাম। আমি নিশ্চিত ইরাজ আসবে, থাপ্পড় মারবে আমায়, বাজে ভাষায় বকবে, কটূক্তি করবে, আর তারপর আমি নিরাপদ। এই এত বড় দুনিয়াতে সকল অনিষ্ট থেকে আমি নিরাপদ। সব বিপদ মিটে যাবে সে এসে দাঁড়ালে। আজও তাই না? এই তো এই কয়েকদিন আগে এইসব হিসাবগুলো মিলাতে গিয়েও আমার মাথা গুলিয়ে গেছে। মেঘালয়ের কান্নারত মুখের দিকে চেয়ে ইরাজ ঠোঁট এলিয়ে ক্লান্ত হাসলো। মেঘালয় বলল, ওই বদমাশ লোকটা কোনোদিন ইচ্ছাকৃত স্পর্শ করেনি আমায়। আমার দিকে বিরক্তি ছাড়া অন্য নজরে তাকায়নি, মিষ্টি করে কথা বলেনি। সে যেমন নিজের ভালো থেকে বাঁচিয়ে রেখেছিল আমায়, তেমনি দুনিয়ার খারাপগুলো থেকে। এই ব্যাপারটা কিছুদিন আগেই মিলিয়েছি আমি। মেঘালয়ের কণ্ঠস্বর ভেঙে আসে। ঠোঁটটা কোথায় বেঁকে এলো এবার কান্নার তরে। ঝরঝর করে ঝরে পড়লো অশ্রুবৃষ্টির জল গালের পাশবে। ঠোঁট ভেঙে হেসে ওঠে মেঘালয়া, যা দেখতে কান্নার মতো লাগে। আসলে মেঘালয়া বোধহয় কাঁদলই, সাথে হাসলো। ইরাজ নিচের দিকে ঝুঁকে বসলো এবার একটু। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে। মেঘালয়ের কান্না এবার আর থামবে না। তাই কান্না জড়ানো ভাঙা কণ্ঠে বলে, নিজের অজান্তেই ইরাজ নামক আমার স্বাধীনতার কারাগার যে আমার অভ্যাস ও দৈনন্দিন চলনে পরিণত হয়েছিল তা উপলব্ধি করার সুযোগ হয়নি। আত্মনির্ভরশীলতাহীন হয়ে পড়েছি আমি বহু বছর আগে থেকে। আমার অবলম্বন হয়ে উঠেছে ইরাজ, অথচ ইরাজের আচরণ বরাবর বিভ্রান্ত করার মতো আমায়। এত শাসন বারণ লোকটার সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়েছে দিন দিন। যে কোনো মুসিবতে সমাধান হিসেবে তাকে আশা করলেও তাকে পছন্দ করা হয়ে ওঠেনি। সেই দিন সেই অন্ধকার রাতও ইরাজকে পাশে চেয়েছিলাম। মেঘালয় এবার কান্না মিশ্রিত স্বরে যেন অভিযোগ করে ওঠে, কি করব তাছাড়া? ছোটবেলা থেকে তার হাতের পুতুলের মতো নাচিয়েছে। বলতে গেলে তার জন্যই সেই দিন বলি হতে অত দূর গেছি। সে আসবে না, আব্বুর বন্ধুর ছেলে, পার্টনারের ছেলে। সে সেরকম ভেবে থেকেছে নাকি? আমার জীবনটা হাতের মুঠোয় মুড়ে রেখেছিল। তাতে তার কঠোরতা আমার বদভ্যাস হয়ে উঠলে সেটা কি আমার দোষ? তার শাসনের মায়া পড়ে গেলে সেটা কি আমার দোষ? তার উপর নির্ভরশীল হলে সেটাও আমার দোষ। অথচ লোকটার ব্যবহার জঘন্য, চরম অসভ্য লোকটা। নমনীয়তার অকাল আছে তার মাঝে, আর সেজন্য তাকে আমার পছন্দ না, কোনো কালই পছন্দ না, করব না পছন্দ। ওরকম রসহীন ক্যাকটাস মার্কা লোককে পছন্দ করার প্রশ্নই ওঠে না। তার চলাচলন, কথাবার্তা, আচরণ সব কিছুই কাঁটায় ভরা। সেজন্য তার মাঝে এত বছর আটকে থেকেও কোনোদিন নিজের অনুভূতি বুঝতে সক্ষম হইনি আমি। লোকটা তারও শাস্তি দিয়েছে আমায়। আমি ব্লাডি হেট হিম। ইরাজ হেসে ফেলল হঠাৎই নিঃশব্দে। মাথাটা খানিক ঝুঁকিয়ে তর্জনী ও মধ্যমা আঙুল কপালে রেখে নিঃশব্দে হাসে ইরাজ। মেঘালয়ের চোখের পানি শুকিয়ে গালে লেপটে আছে। শেষের কথাগুলোয় কপট আক্রোশ মিশেছিল। মেঘালয়ের ঠোঁট ভেঙে আসে আবারও। আপনি কেমন? আপনার প্রতি কেন এরকম অনুভূতি কেন আসে না আমার? সব সময় মিশ্র কিছু অনুভব করি আপনাকে নিয়ে। একটু সহজ হলেও পারেন। এখন বিশ্রাম প্রয়োজন তোর। এসব ভারী ভাবনা পরে ভাবতে পারবি। ইরাজের কথাটা পছন্দ হলো না। মেঘালয় বলল, আর আপনি? আমি কি? আপনি কি করবেন? কি করতে বলছিস? মেঘালয় ভ্রুকুচকে দুর্বল স্বরে জিজ্ঞেস করে। যা করতে বলবো করবেন। ইরাজ মুখে জবাব দিল না, কেবল জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘালয় বলল, থাকুন আমার কাছে। আমি আছি, তুই ঘুমা। মেঘালয়ের কাছে কথাটা বিশেষ এক অনুভূতি হয়ে মস্তিষ্কে সাড়ে জাগায়। আমি আছি,
ইরাজ আছে। মেঘালয়ের বুকটা শান্ত হয়ে ওঠে। ইরাজের হাতের আঙুলগুলোর মাঝে সন্তর্পণে নিজের আঙুল ঢোকায়, চোখটা বুঝে দীর্ঘ করে এক শ্বাস টেনে নিল। ইরাজ চেয়ে রইল মেঘালয়ের অচঞ্চল মুখটার দিকে। খাননি কেন? মেঘালয়ের ক্ষীণ স্বরে বলা কথাটায় ইরাজ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মেঘালয়ের দিকে। কিছুটা সময় নিয়ে আস্তে করে বলল, খেয়েছি। আপনাকে জানতে জানতে আটকে গেছি আপনার মাঝে। নিজের ব্যাপারে আমার কাছে মিথ্যে বলা বোকামি হবে আপনার। এত জানিস আমায়? এই ছেলেটা এক ঝটকায় নিজের বাহ্যিক রূপে এসে যায়। এই কিছুক্ষণ আগে বিষাদে পরিপূর্ণ ছিল চেহারাটা হুট করে আবারও নিজের তারামিতে ফিরে এসেছে। বলল, পুরোটা নয়, তবে প্রায় পুরোটা। ইরাজ সামান্য ঠোঁট প্রসার করে হাসল। বড় ক্লান্ত লাগলো দেখতে সেই হাসি। মেঘালয় আচমকা প্রশ্ন করে, আপনি কেমন? ইরাজ ভাবলেশীনভাবে ঠোঁট উল্টায়, সাথে কাঁধ ঝাঁকালো, যেন সেও নিশ্চিত এই ব্যাপারে। ধরে নে, আমি কিছুটা চাঁদ। আমার গুপ্ত নরম অনুভূতি আলো, তাতে আলোকিত হয়ে ধন্য হবে আমার ভালোবাসা পাওয়া মানুষগুলো। আমার ত্যাগের তপ্ততা সূর্য রশ্মির মতো প্রখর, অগ্নিশোধিত। আর সূর্য যখন চাঁদের বরাবর থাকে, চাঁদের সে অবস্থা হলো ঘোর অমানিসা। আমি নামক অমানিসা সেই তুই যাকে পেয়ে হারিয়ে ত্যাগের প্রখরতায় ডুবেছে, ঘোর অন্ধকারে ঢেকে গেছে চারটা অমানিসার আড়ালে। ইরাজ থামলো, দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরলো, আবারও বলল, তবে অমানিসা তো সারা মাস থাকে না মেঘ। যেমনটা তোর বিরহ আমার জীবনের মাসের কয়েকটা দিন করেই রয়। আমার বাঁকা চাঁদ উঠে কয়েকদিন পরে তো পূর্ণিমায় রূপ নেয়, তবে আমার জ্যোৎস্না বিলাসের সুযোগ নেই। আমি তো মেঘে মগ্ন। পূর্ণিমার ওপর মেঘের ঘনকটায় আমার আকাশটা অমানিসার মতোই তিমিরে ছেয়ে থাকে চিরকাল।